কালীঘাটের আন্দোলন, রাস্তার আন্দোলন এক শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, শিক্ষিত যুব সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু শুধু বঞ্চিত তো পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজ নয়, বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ, বঞ্চিত হয়েছে প্রজন্মের উপর প্রজন্ম এই রাজ্য সরকারের ফলে। যার কারণে আমরা চেয়েছিলাম লড়াইটাকে বৃহৎ আকার দিতে, যার জন্যে একদিকে যেমন চাকরি প্রার্থী আন্দোলন, অপরদিকে তেমন ভোটের ময়দানে লড়াইটা সমানভাবে করতে চেয়েছি। দাদা, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং যারা শিক্ষাকে এই মুহূর্তে চুরি করেছেন তারা কি মেরুদণ্ডহীন? আপনি কি মনে করেন রাজ্যের শাসক দল কি মেরুদণ্ডহীন? দেখুন, আমি এর আগেও বলেছি যে আমি যেমন আমার ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বী তৃণমূলের যিনি রয়েছেন তাকে আমি মেরুদণ্ডহীন বারংবার বলেছি, দেবাংশু ভট্টাচার্যকে বলেছি। কারণ একটাই, আচ্ছা বলুন তো, আজকে একটা 30 বছর 35 বছর 37 বছরের একটা যুবক আজকের দিনে দাঁড়িয়ে একটা শিক্ষিত যুবক কোন বিষয়ের উপর ভিত্তি করে এই রাজ্য সরকারকে সমর্থন করতে পারে বলতে পারেন? কারণ যুব প্রজন্ম, ইউথকে পঙ্গু করে দিয়েছে এই রাজ্য সরকার, ভাতার রাজনীতি চালু করেছে এই রাজ্য সরকার, অধিকারকে খর্ব করেছে এই রাজ্য সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে যে এই রাজ্য সরকারের কৃতকর্মকে প্রতিদিন সমর্থন করে তাদেরকে মনে করি সে যুব সমাজের প্রতিনিধি হতে পারে না, সে পঙ্গু যুব সমাজের প্রতিনিধি হতে পারে। যদি যোগ্য প্রতিনিধি হতে পারত, মানুষের প্রতিনিধি হতে পারত, তাহলে এই করাপ্ট সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করত। তা করেনি। সে কি বলেছে যে প্রয়োজনে আমি দিদির বাড়ির গেটের সামনে শুয়ে থাকব। শুয়ে কারা থাকে? যারা লড়াই করতে জানে না, যারা লড়াই করতে পারে না, তারা মূলত যাদের মেরুদণ্ড নেই তারা রাস্তায় শুয়ে থাকে, রাস্তায় গড়াগড়ি খায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে চাকরি প্রার্থীরা যেমন রাস্তায় গড়াগড়ি খায়, কেন জানেন? কারণ তাদের মেরুদণ্ডগুলোকে ভেঙে দিয়েছে। আমি বলবো দেবাংশুকে, তার মেরুদণ্ডটা কে ভেঙে দিয়েছে? ভাঙেনি, তার নিজের মেরুদণ্ডটাই নেই, যার কারণে সে অন্যায়ের প্রতিবাদ পর্যন্ত করতে পারে না। যুব সমাজের প্রতিনিধি হওয়া উচিত তারা যারা ধর্মতলায় গান্ধী মূর্তি, মাতঙ্গিনীর পাদদেশে নিজের মেরুদণ্ডগুলোকে বিক্রি না করে বছরের পর বছর, মাসের পর মাস লড়াই করে যাচ্ছে এখনো করাপ্ট সিস্টেমের বিরুদ্ধে। তাদের পক্ষে তারাই যুব সমাজের প্রতিনিধি। আর দেবাংশুর কথা বলছি, দেবাংশু ভট্টাচার্য বলে যতই করো খিল্লি, এক পায়ে নবান্নে এসে দু পায়ে যাবে দিল্লি। শুনুন, অনেক কথা, মানে আমি কি বলি যে এই দেবাংশু আছে না, একটু আগে ওরা একটা স্লোগান আপনি একটু আগে বলছিলেন, তো এর আগে একটা ও নিজের দাবি করত যে আমি এই খেলা হবে স্লোগানের প্রতিষ্ঠাতা। এরা তো কপি মাস্টারও বলবো না, এটা তো স্লোগানও চোর। এরা শুধু চাকরি চোর, কয়লা চোর, বালি চোর, ইট চোর, খাদান চোর, কাটমানিখোর, শুধু তা নয়, একজন বাংলাদেশের রাজনৈতিক নেতা, আমি নাম বলছি না তার, সেই বাংলাদেশের রাজনৈতিক নেতা স্লোগান ছিল খেলা হবে। সেই খেলা হবে স্লোগানটা পর্যন্ত এরা চুরি করেছে। তো এরা কোন লেভেলের চোর ভাবতে পারেন? এই চোরেদের পক্ষে যে প্রতিদিন গলা ফাটায় মিডিয়ায় বসে, সেই দেবাংশুকে বলছি ওখানে গিয়েও যে যারা চুরি করে আর যারা চোরেদেরকে সমর্থন করে তারা উভয়ই চোর। অর্থাৎ একদিকে যারা জেলে রয়েছে তারা যেমন চোর, অপরদিকে যারা চোরের পক্ষে প্রশ্ন করে, চোরের পক্ষ হয়ে কথা বলে, সে দেবাংশু ভট্টাচার্যও চোর। তাই কালীঘাটের আন্দোলনটাকে তমলুকে নিয়ে গেছি একটাই কারণে, কালীঘাটের আন্দোলন, রাস্তার আন্দোলন এক শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই লড়াইটা কালীঘাট থেকে শুরু করে তমলুক। একটু আগে আপনি বলছিলেন কালীঘাটের লড়াই, সত্যি আমরা কালীঘাটের লড়াই করেছি, কারণ কালীঘাটে একাধিকবার আন্দোলন করতে গিয়ে জেল খাটতে হয়েছে আমাকে। ইভেন 3 দিন পর্যন্ত জেলে রাখা হয়েছে 59 জন চাকরি প্রার্থীকে কালীঘাট আন্দোলন করার জন্য। কেন? তাদের দাবিটা কী ছিল? না তো গেজেট মেনটেন করে নিয়োগ প্রক্রিয়াগুলোকে শুরু করতে হবে বা নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে হবে। তাহলে এই মর্মে চাকরি প্রার্থীরা যখন বারবার কালীঘাট গেছে তখন আমরা দেখেছি তাদেরকে নিয়ে এসে লালবাজারের জেলে রাখা হয়েছে এবং পরবর্তীতে আলিপুর কোর্টেও তাদেরকে তোলা হয়েছে, বাবাংশাল কোর্টে তোলা হয়েছে। তাহলে এই লড়াইটা মূলত কালীঘাট থেকে শুরু করেছিলাম। আর আজকে তমলুকে সেদিন দেখুন যে কালীঘাটে দাঁড়িয়ে যে লড়াইটা শুরু করেছিলাম বা যে লড়াইটার উদ্দেশ্যে গেছিলাম যে এই চাকরি চুরির বিরুদ্ধে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে, আজও নন্দীগ্রামে গিয়ে একই প্রচার করছি, তমলুকের মাটিতে দাঁড়িয়ে একই কথা বলছি।